বিজিএমইএ নির্বাচনে ফোরাম জোটের জয় জয়কার। পরিচালক পদে ৩৫টির মধ্যে ৩১টি জিতেছে তারা। সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয়। আমি আজকে অনেক উচ্ছ্বাসিত, অনেক আনন্দিত, আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আজকের দিনে আমি সবচেয়ে বেশি মিস করছি যাকে, সে হচ্ছে আমার বাবা নুরুল ইসলাম বাবু। সো আপনারা ওনার জন্য দোয়া করবেন। এই মুহূর্তের প্রায়োরিটি হলো গ্যাস, বিদ্যুৎ, ইলেকট্রিসিটির সমস্যার সমাধান করা। জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল আজ। দেশে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হবে বিচার কাজ। বাজেটে কর ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। বাড়তে পারে এসি, মোবাইল সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের দাম। কমতে পারে টায়ার, টিউব সহ গাড়ির যন্ত্রাংশের মূল্য। বড় সংকটে শিশুদের টিকা কর্মসূচি। জুনের পর শেষ হবে পোলিও, হাম সহ সব টিকার মজুদ। বরাদ্দের অভাবে সময় মতো কেনা যাচ্ছে না ভ্যাকসিন। টিকার এই ঘাটতি থাকে, তাহলে যেটা হবে ইনভ্যালিড ডোজ, বাচ্চাদের টিকার সংখ্যা বেড়ে যাবে। যেমন কারেন্ট এখনই হলো 13% ইনভ্যালিড ডোজ বাংলাদেশে, যেটা আগামী দিনে আরো বেড়ে যাবে। কোরবানির পশুর হাটে সরবরাহ পর্যাপ্ত নেই বড় গরুর ক্রেতাদের দেখা। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। বড় গরুর ক্রেতারা এখনো হয়তো নামেনি। 5 days ইনশাল্লাহ আমাদের বড় গরু বেচা কেনাটা শুরু হয়ে যাবে। ইসরায়েল সমর্থিত মার্কিন প্রস্তাবনায় পরিবর্তন আনলে যুদ্ধবিরতিতে রাজি হামাস। মানতে হবে সেনা প্রত্যাহার, ত্রাণ সরবরাহের মতো 3 দাবি। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো আমি নাবিলা সোহার। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে ফোরাম জোট। ঢাকায় 26টি পরিচালক পদের মধ্যে ফোরাম জোট পেয়েছে 25টি এবং চট্টগ্রামে 9টি পরিচালক পদের মধ্যে 5টি পদে জয়লাভ করেছেন এই জোটের প্রার্থীরা। এদের মধ্যে যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিনও রয়েছেন। নির্বাচিত পরিচালকরা আগামী 2 জুন ভোট দিয়ে সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধানতম খাত তৈরি পোশাক শিল্প, যার সঙ্গে জড়িত লাখো মানুষের রুটি রুজি। সেই তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ এর নির্বাচন ছিল শনিবার। এদিন সকাল 8টায় ঢাকা ও চট্টগ্রামের 2 ভেন্যুতে চলে ভোট গ্রহণ। নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে মোট 1631 জন ভোট দেন। এর মধ্যে ঢাকায় 1377 ও চট্টগ্রামে 254টি ভোট কাস্ট হয়েছে, যা মোট ভোটারের প্রায় 87%। বিকেল 5টায় ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। নির্বাচনে প্যানেল লিডার হিসেবে ফোরাম জোটের নেতৃত্ব দিয়েছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। একই প্যানেলে ছিলেন যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন। তিনিও বিপুল ভোটে নির্বাচিত হন। আমি আজকে অনেক উচ্ছ্বাসিত, অনেক আনন্দিত, আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আজকের দিনে আমি সবচেয়ে বেশি মিস করছি যাকে, সে হচ্ছে আমার বাবা নুরুল ইসলাম বাবু। সো আপনারা ওনার জন্য দোয়া করবেন। এই মুহূর্তের প্রায়োরিটি হলো গ্যাস, বিদ্যুৎ, ইলেকট্রিসিটির সমস্যার সমাধান করা এটা। এবং আমরা বলেছি যে চ্যালেঞ্জগুলো যখন নিত্য নতুন চ্যালেঞ্জ আসবে, যখন যে চ্যালেঞ্জ আসবে সেটা নিয়ে কাজ করব। বিজয়ীরা তৈরি পোশাক খাতে বিদ্যমান সমস্যাগুলো নিরসনের পাশাপাশি নতুন সম্ভাবনা তৈরির উপর জোর দিয়েছেন। বলেছেন, দেশের রফতানি বাণিজ্যের প্রধান এই খাত বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বিজিএমইএতে যে দায়িত্ব পেয়েছি, দায়িত্ব দিয়ে আমরা দৃশ্যমান এই বিজিএমইতে আমার মালিক ভাইদের জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। জয়টা হবে 2 বছর পরে আমাদের সদস্যরা যখন বলবে। আর আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার কমান্ড শুনেছে। এবারের নির্বাচনে ভোট যুদ্ধে অংশ নেন মোট 76 জন প্রার্থী। ফোরাম জোট ও সম্মিলিত পরিষদ 35টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী দেয়। বাকি 6 জন ঐক্য পরিষদের ব্যানারে স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। চট্টগ্রাম অঞ্চলের 254টি ভোটের মধ্যে বাতিল হয় 6টি। মোট 9টি পরিচালক পদের বিপরীতে ফোরাম জোট 5টি পদে জয়ী হয়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি জানান, 12 মে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তারা জানায়,
জুলাই আগস্টে ঘটে যাওয়া গণহত্যার পেছনে শেখ হাসিনার সরাসরি নির্দেশনার অডিও পাওয়া গেছে। সে অডিওর ফরেন্সিক বিশ্লেষণ সহ গুরুত্বপূর্ণ প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে প্রাপ্ত প্রমাণে স্পষ্ট এই গণহত্যা ছিল পূর্ব পরিকল্পিত। শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানান তিনি। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ট্রাইব্যুনালের বিচার কাজ দেখা যাবে সরাসরি টেলিভিশনের পর্দায়। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রথম ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিলের এই চিত্র দেখবে পুরো দেশ। আইনজীবীরা বলছেন, এতে নিশ্চিত হবে বিচারের স্বচ্ছতা। এর আগে হিটলারের নাৎসি বাহিনীর বিচার থেকে শুরু করে মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি কিংবা ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচার সহ পৃথিবীর 22টি দেশে বিচারের কাজ সরাসরি সম্প্রচারের নজির আছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির হিটলারের নাৎসি বাহিনীর বিচারে গঠিত হয় নুরেমবার্গ ট্রাইব্যুনাল। 1945-46 সালে সেই সময়ই সেই ট্রাইব্যুনালের বিচার সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। সবশেষ ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কিংবা মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সরাসরি বিচার শুনানি দেখেছে বিশ্ব। সব মিলিয়ে বিশ্বের অন্তত 21টি দেশ মামলার গুরুত্ব বিবেচনায় সরাসরি সম্প্রচার করে আসছে। এবার সেই কাতারে নাম লেখাচ্ছে বাংলাদেশ। রোববার পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের আদালতের শুনানির চিত্র দেখা যাবে টেলিভিশনের পর্দায়। আর এমন উদ্যোগকে বিচার বিভাগের নতুন অধ্যায়ের সূচনা বলছেন আইনজীবীরা। ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম একটি মাধ্যম হলো মানুষের কাছে ন্যায় বিচার যে হচ্ছে সেটি পৌঁছে দেওয়া। আমরা মনে করি যে ট্রাইব্যুনালের প্রসিডিং সরাসরি সম্প্রচারের মাধ্যমে এদেশে একটি যুগান্তরী অধ্যায়ের সূচনা হলো এবং মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার অন্যতম একটি মাধ্যম শুরু হলো। আইনজীবীরা বলছেন, সরাসরি সম্প্রচারে আইনি বাধা নয়, বরং বিচারের গ্রহণযোগ্যতা বাড়ে। কারণ এতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হয়। সারা পৃথিবী প্রত্যক্ষ করবে, বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করবে, যেহেতু যিনি অ্যাকিউজড তার লোকজন প্রত্যক্ষ করবে, একটা ভালো প্রেসারে থাকবে উভয় পক্ষ। বাইরের থেকে যারা দেখবেন তারা তো এই ট্রায়াল নিয়ে চুলছেরা বিশ্লেষণের যথেষ্ট সুযোগ আছে, ইভেন ইনক্লুডিং সাংবাদিক। তো সুতরাং এই একটা প্রেসারের কারণে হলো অন্তত ট্রায়ালটা আমি মনে করি গতানুগতিক ট্রায়াল থেকে ভালো হবে। এর আগে গত 20 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচারের উদ্যোগের কথা জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। নিবন্ধন এবং প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আপিলের রায় ঘোষণা আজ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চের কার্যতালিকায় এটি রয়েছে 1 নম্বরে। গত 14 মে চতুর্থ দিনের শুনানি শেষে রায়ের জন্য জুনের 1 তারিখ ধার্য করা হয়েছিল। গত 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। গত বছরের 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন আপিল বিভাগ। ফলে নিবন্ধন এবং দলীয় প্রতীক দাড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুলে যায়। 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল এবং অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। 2018 সালে জামায়াতে ইসলামীর এই বিষয়ক প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটকাল কর ব্যবস্থাপনায় আনা হচ্ছে বড় পরিবর্তন। কিছুটা বাড়বে ব্যক্তির করমুক্ত আয়সীমা। এক্ষেত্রে নিবন্ধিত জুলাই যোদ্ধারা পাবেন আরও বেশি ছাড়। বাড়তে পারে ইলেকট্রনিক্স যন্ত্র, মোবাইল ফোন সেট, সাবান, শ্যাম্পু, ফ্রিজ, এয়ার কন্ডিশনের দাম। কমতে পারে অপরিশোধিত তেল, চিনি শুল্ক, টায়ার, টিউব, ব্রেক শু, বাস ও মাইক্রোবাসের আমদানি শুল্ক কমানোর চিন্তা করছেন অর্থ উপদেষ্টা। কমতে পারে সম্পত্তি নিবন্ধন ফি। রিমন রহমানের রিপোর্টে বিস্তারিত। কোন পণ্যের দাম বাড়ছে, কমলই বাকি, বাজেট এলেই এসব বিষয়ে থাকে মানুষের আগ্রহ। পরিবর্তিত সময়ে এসেছে বাজেট, শুল্ক ও কর কাঠামোতে আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। উচ্চ মূল্যস্ফীতির এই সময়েও কয়েক বছর ধরেই একই জায়গায় রয়েছে ব্যক্তির করমুক্ত আয়সীমা। তবে পরিবর্তিত এই সময়ে কিছুটা নমনীয় হচ্ছে সরকার। নিবন্ধিত জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়সীমায় দেয়া হচ্ছে বড় ধরনের ছাড়। কর দিতে যাবো হ্যারাসমেন্ট, সেজন্য পূর্ণমাত্রা ডিজিটাল, এবং এটা এখন থেকেই আছে যে সামান্য সেটা না, এবং সামনে বাজেট থেকে এইটা একটা ব্যাপক কর্মসূচি নেওয়া দরকার।
প্রস্তাবিত বাজেটে কর ব্যবস্থায় যে পরিবর্তন আনা হচ্ছে তাতে ব্যক্তি জীবন এবং ব্যবসায় তৈরি হবে চাপ। মোবাইল ফোনের উৎপাদন পর্যায়ের ভ্যাট বাড়াতে চান অর্থ উপদেষ্টা। এতে বাড়তে পারে দাম। কর সুবিধা তুলে নেওয়ায় বাড়তে পারে লিফট, ব্লেন্ডার, জুসার, মিক্সার, আয়রন, রাইস কুকার, প্রেসার কুকারের দাম। মোটর ভেহিক্যাল ম্যানুফ্যাকচারিং, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রনিক ওভেনে 5% ভ্যাট বসতে পারে। এর প্রভাবে বাড়তে পারে দাম। রেট বরঞ্চ বেশি হলে রাজস্ব ফাঁকি দেওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে আমাদের মূল সমস্যা রেট না, আমাদের হচ্ছে এনফোর্সমেন্ট। বুঝতে হবে এইটা এনবিআর এখানে অনেক দুর্বলতা আছে, ওইটা আমাদের বাড়াতে হবে। আমদানিতে শুল্ক বৃদ্ধির প্রস্তাব দিতে পারেন অর্থ উপদেষ্টা। এতে বাড়বে সিগারেট তৈরির কাগজের দাম। ফ্রিজ, এসির কম্প্রেসার উৎপাদন পর্যায়ে অব্যাহতির সুবিধা বাতিল হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্মের সেবার উপর ধরা হচ্ছে 10% সম্পর্ক শুল্ক। প্লাস্টিকের সব ধরনের পণ্য, টয়লেট্রিজ সামগ্রীতে ভ্যাট 7.5% থেকে বেড়ে 15% প্রস্তাব করতে পারেন অর্থ উপদেষ্টা। দ্যাট হ্যাজ টু বি, কারণ দেশের অর্থনীতি যদি এগিয়ে যায় তাহলে তো মানুষ ব্যবসা বাণিজ্য সব কিছু এগিয়ে যাবে, তখন মানুষের করযোগ্য ক্ষমতা বাড়বে। তো সেটা তো আমরা দেখছি না। ন্যূনতম কাস্টমস মূল্য বৃদ্ধির কারণে লিপস্টিক, আই মেকআপ, ফেস পাউডার, কসমেটিক্সের দাম বাড়তে পারে। শুল্ক স্তর পরিবর্তনের কারণে বাড়বে কম্পিউটার অ্যাক্সেসরিজ, বেভারেজ বা পানীয়, শিশু খাদ্যের দাম। ভ্যাট বৃদ্ধির কারণে বাড়তে পারে প্লাস্টিক পণ্যের দাম। অন্যদিকে চিনির আমদানি শুল্ক কমানোর প্রস্তাব দিতে পারেন অর্থ উপদেষ্টা। এছাড়া বাস ও মাইক্রোবাস, অপরিশোধিত জ্বালানি তেল, টায়ার, টিউব, ব্রেকের উপর শুল্ক কমতে পারে। ইনসুলিন, ক্যান্সার সহ 59 ধরনের ওষুধের কাঁচামাল আমদানিতে প্রত্যাহার হচ্ছে শুল্ক। 3.5 লক্ষ টাকা আয় তো যে কোনো লোকের হবে 20-25 হাজার টাকা, কিন্তু আমরা দেখেছি রিটার্ন আসছে 2/3 জিরো ট্যাক্স। এখন এটা ট্যাক্স অফিসিয়ালদের ব্যাপার স্যাপার তো আছেই, জানেন জিরো ট্যাক্স মানে তো ওদের কাছে কিছু আদায় তো করেছি সরকারের কোষাগারে। ন্যূনতম আয়কর হচ্ছে 5,000 টাকা। একই সঙ্গে নতুন করদাতাদের জন্য দিতে হবে 1,000 টাকা। বর্তমানে 1 লাখ টাকা ব্যাংকে রাখলে কোনো আবগারি শুল্ক দিতে হয় না, তবে এই অঙ্ক বাড়িয়ে করা হচ্ছে 3 লাখ টাকা। অভ্যন্তরীণ আয় বৃদ্ধির মাধ্যমে বাজেট ঘাটতি মোকাবেলা করতে চায় সরকার। এজন্য আগামী বাজেটে কর ব্যবস্থায় আনা হবে বড় ধরনের পরিবর্তন। তবে ঢালাওভাবে সাধারণ মানুষের ঘাড়ে করের বোঝা চাপালে সংকট আরও তীব্র হতে পারে। জীবন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বড় সংকটে পড়তে যাচ্ছে শিশুদের টিকা কর্মসূচি। জুনের পর শেষ হবে যক্ষ্মা, হাম, রুবেলা, পোলিও, নিউমোনিয়া সহ সব টিকার মজুদ। অর্থ বরাদ্দের অভাবে সময় মতো কেনা যাচ্ছে না ভ্যাকসিন। দ্রুত সমাধান না এলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে কয়েক লাখ শিশু। এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে 641 কোটি টাকা চেয়েছে অধিদপ্তর। দেশে বছরে প্রায় 40 লাখ শিশু জন্মগ্রহণ করে। 11টি রোগ প্রতিরোধে জন্মের পর থেকে 18 মাস পর্যন্ত দিতে হয় 8 ধরনের টিকা। অধিদপ্তরের হিসেবে যক্ষ্মা, হাম ও রুবেলা এবং মুখে খাওয়ানোর পোলিও টিকা শেষ হবে জুনে। হিমোফিলিস, ইনফ্লুয়েঞ্জা ও হেপাটাইটিস সহ 5টি রোগের প্রতিরোধের টিকা পেন্টাভ্যালেন্টের মজুদও প্রায় শেষ। অক্টোবরে ফুরোবে নারীদের ধনুষ্টঙ্কার ও ডিপথেরিয়ার টিকা। পোলিও টিকার ইনজেকশন চলবে অক্টোবর পর্যন্ত। গত অক্টোবর মাসেও কিন্তু ভ্যাকসিন ক্রাইসিস হয়েছে এবং বাংলাদেশের বহু শিশু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে তারা টিকা পায়নি। টিকার এই ঘাটতি থাকে, তাহলে যেটা হবে ইনভ্যালিড ডোজ, বাচ্চাদের টিকার সংখ্যা বেড়ে যাবে। যেমন কারেন্ট এখনই হলো 13% ইনভ্যালিড ডোজ বাংলাদেশে, যেটা আগামী দিনে আরো বেড়ে যাবে। তো তাহলে যেটা হবে যে টিকা দিয়ে রোগ প্রতিরোধ হবে না। ইনভ্যালিড ডোজ মানে সেই শিশু বা মায়ের জন্য এই টিকাটা কার্যকারী হলো না। শিশুদের টিকার পেছনে বছরে খরচ 1000 কোটি টাকার বেশি। ইউনিসেফের মাধ্যমে এসব টিকা কেনে সরকার। বরাদ্দ 400 কোটি টাকা হলেও দরকার আরও 600 কোটি, কিন্তু এখনো হয়নি বরাদ্দ। চিঠি চালাচালিতে নষ্ট হচ্ছে সময়। অগ্রিম টাকা পরিশোধ করলেও টিকা দেশে আসতে কমপক্ষে 2 মাস সময় লাগে। টিকার টাকাটা গভর্নমেন্ট অত্যন্ত আন্তরিক বাচ্চাদের ব্যাপারে, সুতরাং যে কোনো ফান্ড থেকেই হোক এই টাকাটা তারা এনশিওর করবে। যত্ন কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছেন। স্বাস্থ্য বিভাগের সবচেয়ে সফল কর্মসূচি ইপিআই। টিকায় নির্মূল করা গেছে প্রাণঘাতী নানা রোগ।
তবে গত ৬ মাসে লোকবল ও বাজেট সংকট সহ নানা কারণে টিকাদানের সফলতার হার ৮৩% থেকে কমে হয়েছে ৮১। শিশু মৃত্যুর হার বেড়ে যাবে, মা মৃত্যুর হার বেড়ে যাবে। যদি আমরা এই সাস্টেইন এবং তার রেগুলারিটি মেনটেন করে এবং নিয়ম মাফিক টিকাগুলোকে আমরা দিতে না পারি, তাহলে যেটা ঘটবে, আমরা যে অর্জন করেছি সে অর্জনটা থাকবে না। এটা যে কত বড় ভয়ানক সিচুয়েশন হতে পারে সেটা আমরা এখন বুঝতে পারছি না। ১৯৭৯ সাল থেকে দেশে সম্প্রসারিত টিকা কর্মসূচি চলছে। এবারই প্রথম বড় ধরনের সংকটের মুখে ইপিআই। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। 4 দিনের সফল জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিবাগত রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। রাত 12:15টায় তাকে বহনকারী ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। জাপান সফরে প্রধান উপদেষ্টা বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন, দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখেন। এই সফরে জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং মানব সম্পদ উন্নয়নে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জাপানে বাংলাদেশের কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এর আগে ২৭ মে 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ঈদ যাত্রা দ্বিতীয় দিন। সকাল থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। কমলাপুর স্টেশনে এই মুহূর্তে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। রেদওয়ান, সকাল থেকে তো স্কেজুয়াল মেনে ট্রেনগুলো যাত্রা করছে, যাত্রীরা কি বলছেন, তারা কতটুকু সন্তুষ্ট? সোহা, সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 9টি ট্রেন কিন্তু বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে এবং এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু কমলাপুর স্টেশন ঘিরে যে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে সেই নিরাপত্তা কিন্তু তদারকির জন্য একটি বিশেষ টিমও সকাল থেকে আমরা দেখেছি। এই মুহূর্তে আমার পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে তিস্তা এক্সপ্রেস, সেই ট্রেনটি কিন্তু 8:30টায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা এবং সকাল থেকে দেখেছি যে কয়েকটি ট্রেন কিছুটা বিলম্ব হলেও কিন্তু খুব একটা শিডিউল বিপর্যয় যে আছে তেমনটা কিন্তু বলা যায় না। 5 থেকে 10 মিনিট বিলম্ব হলেও কিন্তু সময় মতোই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে অন্যান্য ট্রেনগুলো এবং কয়েকটি ট্রেন যদিও দেরি হয়েছে সেই বিষয়ে যাত্রীদের কিন্তু কোনো অভিযোগ ছিল না। অনেকেই বলছেন যে স্বাচ্ছন্দ্যেই তারা আসলে ট্রেন যাত্রাতে উপভোগ করতে করতে আসলে ঈদের যাত্রা উপভোগ করতে করতে কিন্তু বাড়ি যেতে পারছেন। সেই সাথে এবারের ঈদ যাত্রায় কিন্তু মোট 10টি ট্রেন বাড়ানো হয়েছে এবং 3টি ট্রেন থাকছে গবাদি পশু, কুরবানির যে পশু সেগুলো পরিবহনের জন্য ঈদ উপলক্ষে। এছাড়াও আমরা দেখেছি যে স্টেশনের বাইরে এবং স্টেশনের ভেতরে কিন্তু নিরাপত্তা বাহিনীর যে টহল সেটি জোরদার করা হয়েছে। র্যাবের টহল ছিল। সকাল থেকে একটি ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের যে কোনো বাড়তি ভাড়ার অভিযোগ অনুযোগ সব কিছুই কিন্তু বলা যায় যে অর্থাৎ এই যে ট্রেনের যে ঈদের যাত্রা সেটি কিন্তু নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে যে ধরনের আসলে পদক্ষেপ নেওয়ার কথা সেই পদক্ষেপে কিন্তু সন্তুষ্ট যাত্রীরা এবং তারা বলছিলেন যে এমনটি যদি হয়, এমন যদি থাকে তাহলে কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে তারা বাড়ি ফিরতে পারবেন এবং কোনো ভোগান্তি কিংবা স্বস্তি হবে না তাদের এই এবারের ঈদ যাত্রায়। ধন্যবাদ আপনাকে। সিলেটে টানা বৃষ্টিতে টিলা ধসে একই পরিবারের 4 জন নিহত হয়েছে। ভোররাতে গোলাপগঞ্জের বক্তিয়ারঘাট এলাকায় ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান টিলার পাদদেশে রিয়াজউদ্দিনের বাড়ি। টানা বর্ষণের কারণে ভোররাতে টিলা ধসে পড়ে তার ঘরের উপর পড়ে। সে সময় ঘুমন্ত ছিলেন সবাই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। উদ্ধার করা হয় রিয়াজউদ্দিন, স্ত্রী রহিমা খাতুন এবং 2 সন্তান আব্বাস ও সামিয়ার মরদেহ। এ ঘটনার স্বজন প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী নাবিল হোসেন, যাচ্ছি তার কাছে। নাবিল, টিলা ধসে দুর্ঘটনার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আর সিলেটের আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন একটু জানাবেন। সোহার, আবহাওয়ার পরিস্থিতি আসলে ভালো নয়, তেমনটি বলা যাচ্ছে। গতকাল রাত থেকে আবারও ঝোরধারে বৃষ্টি জমেছিল। গতকাল বিকেলের যে বৃষ্টি, তারপর আসলে সন্ধ্যার দিকে কিছুটা বিরতি দিয়েছিল বৃষ্টি, কিন্তু এরপর থেকে আবারও ভারী বর্ষণ শুরু হয়। এবং সাধারণত আমরা যেটি জানি যে সিলেটের টিলাবেষ্টিত এলাকা এবং বিশেষ করে গোলাপগঞ্জে বেশ কিছু ছোট বড় টিলাগুলো রয়েছে এবং এতে করে মূলত প্রতি বছরই যখন ভারী বর্ষণ হয় তখন এই টিলা ধসের ঘটনা ঘটে। গতকাল রাত 3টার দিকে মূলত এই ঘটনাটি ঘটে এবং এরপর স্থানীয়রা মূলত প্রথমে উদ্ধার অভিযান
চালান, কিন্তু তারা ব্যর্থ হন এবং সাথে সাথে যখন ফায়ার সার্ভিস ও প্রশাসনের কর্মকর্তাদের জানানো হয় তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে, তাদেরও বেশ খানিকটা বিলম্ব হয়েছে। তার মূল কারণ যেহেতু টিলাবৃষ্টিত এলাকা, ফলে টানা ঝড় বৃষ্টির কারণে কিছু কিছু সড়কে আসলে গাছ পড়ে গিয়েছিল, কিছু সড়কে মাটি ধসে গিয়েছিল, ফলে তাদের সেগুলো সরিয়ে সেখানে পৌঁছাতে আসলে ভোর হয়ে যায় এবং তারপরই মূলত সেই উদ্ধার অভিযানটি চলে। এবং আমাদেরকে উপজেলা প্রশাসন জানিয়েছে যে এখন পর্যন্ত আসলে 3 জনের মরদেহ তারা উদ্ধার করতে পেরেছেন, বাকি একজনের মৃত্যু নিশ্চিত হলেও তার মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে সেটি তারা বলছেন। এবং পাশাপাশি উপজেলা প্রশাসন যেটি জানিয়েছে যে প্রতি বর্ষায় শুরুতেই আসলে মূলত এভাবে যারা টিলার পাদদেশে থাকেন, ঝুঁকিপূর্ণ বসবাস থাকেন, তাদের সেখান থেকে সরে যাওয়ার একটি সতর্কবার্তা দেওয়া হয়, কিন্তু তারপরেও স্থানীয়রা সেখান থেকে সরে যান না, ফলে এই ধরনের দুর্ঘটনা সিলেট অঞ্চলে প্রায় ঘটে থাকে, এইরকমই তারা বলছেন। সুহান। নাবিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ক্ষতচিহ্ন, কুয়াকাটায় ভেঙেছে নির্মাণাধীন মেরিন ড্রাইভ সড়ক। পটুয়াখালীর চরাঞ্চলেও ধ্বংসযজ্ঞ, ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ভোলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের কয়েক হাজার মানুষ। নিম্নচাপের প্রভাবে উদ্বোধনের আগেই ভেঙে গেছে পর্যটন কেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন মেরিন ড্রাইভ সড়ক। দমকা হাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে সমুদ্র তীরে গাছপালার। জোয়ারের পানিতে প্লাবিত হয় শত শত ঘরবাড়ি, দোকানপাট। বুধবার বড় বড় ঢেউ আছড়ে পড়ে উপকূলে, বিলীন হয়ে যায় মেরিন ড্রাইভের 3 থেকে 4টি অংশের অনেকাংশ, ভেঙে যায় গাইডওয়াল ও ওয়াকওয়ে। 2024 সালে মেরিন ড্রাইভের আদলে 2 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু করে কুয়াকাটা পৌরসভা। নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় 5 কোটি টাকা। তবে সড়কটি সমুদ্রে বিলীন হয়ে যাওয়ায় নানা প্রশ্ন তুলছেন স্থানীয়রা। দেওয়ালটা যদি আরো 3 ফুট বা 4 ফুট উঁচা থাকতো তাহলে সরাসরি যাই ওই জায়গায় বাড়ি ঢাকাইতো না, একটু হলে আমাকে উপকার হইতো। এই যে রাস্তাটা করছে, এই রাস্তাটার পাশে যদি আরেকটু ভালোভাবে প্রোটেকশনের ব্যবস্থা করতে তাহলে মনে হয় যে রাস্তাটা ঠিক আছে। ফুল বর্ষা না, এই আবহাওয়ার এই পরিস্থিতি, আর যখন মনে করেন আবহাওয়া মানে ফুল সিজন থাকবে তখন এই রাস্তা থাকবে না, তখন আমাদের কি অবস্থা? পৌরসভার প্রশাসক জানান, তদন্তের মাধ্যমে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ক্ষতিপূরণ আদায় করে সড়কটি যথাযথ প্রক্রিয়ায় বুঝে নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা ক্ষতিপূরণ আদায় করে রাস্তা যেভাবে আমাদের কাছে হ্যান্ডওভার করার কথা ওইটা যাচাই বাছাই করে আমরা রাস্তা নেওয়ার পর তাদেরকে বিল প্রদান করব। জেলা পর্যায়ে আলোচনা করব পরবর্তী কি করণীয় বা কি নির্দেশনা আছে মন্ত্রণালয়কে অবগত করা অন্যান্য বিষয়। এদিকে সমুদ্রের নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানিতে ভেসে গেছে ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের অসংখ্য গবাদি পশু, কৃষি জমি ও বসতবাড়ি। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। ঝুঁকিতে রয়েছে তীরবর্তী এলাকার আরো অনেক বাসিন্দা। অন্য যে জায়গা উড়ামু গদুয়ার উড়ামু সেই সাহস নাই, সেই টাকা পয়সাও নাই। মাল সামানা 22 জায়গা গদুয়ার লয়ে যা টিন টুন ছুড়ে পরে ফলাইন সামান লয়ে একজনের দোকানে আমরা আরছে নিছি। 28-29 তারিখের বন্যা, জ্বর হাওয়ার বাতাসে পানিয়ে আমার ঘরবাড়ি সব বিলীন করেছি। আমি করার মতো কোনো সমর্থন আমি সরকারের কাছে আর্থিক সহযোগিতা চাই। ফুসকুনির এই ফার সিরিয়া তার অনেক মাছ পানিতে গেছি গিয়া। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে চাল ও শুকনো খাবার দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এছাড়া পরবর্তী সময়ে তাদের আর্থিক সহায়তার আশ্বাসও দেন তিনি। তাৎক্ষণিকভাবে ত্রাণের চাল আমরা সকল পরিবারের কাছে পৌঁছে দিচ্ছি, শুকনো খাবার পৌঁছে দিচ্ছি। এছাড়া আমাদের নগদ টাকা আছে, যেখানে লাগবে আমরা মোটামুটি আমাদের যে ত্রাণ কার্য এটি সম্পূর্ণভাবে সরকারের পক্ষ থেকে আমরা বিতরণ করছি। নিম্নচাপের প্রভাবে ভোলার 7 উপজেলায় আংশিক ও পুরোপুরি বিধ্বস্ত হয়েছে 5365টি বসতভিটা। এর মধ্যে ঢালচর ইউনিয়নেই বিধ্বস্ত হয়েছে প্রায় 5 শতাধিক বসতঘর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। পাঠান, রাজা, স্নো কিংবা অরেঞ্জ, প্রতিবারের মতো এবারও কোরবানির জন্য তৈরি বিশাল আকার গরু। দাম 15 থেকে 20 লাখ টাকা। হাঁক ডাক থাকলেও চলতি বছর নেই ক্রেতার দেখা। খামারিরা জানান, বড় গরুর যারা নির্ধারিত গ্রাহক এবার কেউই যোগাযোগ করছে না। খামারের বিশাল দেহি কোরবানির পশুর আরো খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। শরীরের আকার যেমন তেমনি চালচলনেও রাজসিক ভাব। রাজধানীর খামারে এমন বিশাল গরু দেখে চমকে উঠতে পারেন যে কেউই। কোনোটির ওজন 850 কেজি, কোনোটির 900-র বেশি। এ যেন নিজের শরীরের ভার সামলানোই দায়। এদের মাঝেই দেখা মিলল পাঠানের। বলিউড স্টার শাহরুখ খানের মতোই চলাফেরায় বাদশাহী ঢং।
6.25 ফুট উচ্চতার পাঠানের ওজন 1120 কেজি। কিনতে হলে দাম গুনতে হবে 20 লাখ টাকারও বেশি। এবার বলবো রাজার কথা। দেখতে শান্ত মনে হলেও শাহিওয়াল জাতের এই ষাঁড়ের রাগ অন্য যে কারো থেকে বেশি। 980 কেজি ওজনের রাজার দাম চাওয়া হচ্ছে প্রায় 20 লাখ টাকা। 6 ফুট উচ্চতার অস্ট্রাল জাতের এই গরুটির ওজন 1000 কেজির বেশি। চলাফেরাতেও রয়েছে আভিজাত্যের ছাপ। এই গরুটি কিনতে হলে দাম পড়বে 15 লাখ টাকার বেশি। গত 2 বছর ধরে বাহারি জাত ও নাম দিয়ে এসব গরু তৈরি করা হচ্ছে। বছর জুড়ে প্রতিটি গরুর পিছনে খামারির খরচ হচ্ছে 2 থেকে 2.5 লক্ষ টাকা। তবে চলতি বাজারে রয়েছে ক্রেতার সংকট। পরিমিত খাবারটা দেওয়ার চেষ্টা করতেছি, দানাদার থাকতেছে, ঘাস দেওয়ার চেষ্টা করতেছি, প্রতিদিন 2 বেলা খড় দেওয়া হচ্ছে এবং পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হচ্ছে ওদেরকে। রেসপন্স প্রতিবারের মতো ভালো, তবে এখনো ক্রেতারা, বড় গরুর ক্রেতারা এখনো হয়তো নামেনি, ওরকম দামাদামি হচ্ছে না বড় গরুগুলো। প্রায় একই পরিস্থিতি মোহাম্মদপুরের খামারগুলোতেও। আলমদিনা ক্যাটেল ফার্মে তৈরি করা হয়েছে 5 শতাধিক গরু, যার মাঝে 850 কেজি ওজনের এই গরুটি খামার মাতাচ্ছে। কমলা রং হওয়ায় তার নাম রাখা হয়েছে অরেঞ্জ, আর দাম চাওয়া হচ্ছে 15 লক্ষ টাকারও বেশি। এই খামারেই রয়েছে শান্ত স্বভাবের হাসা জাতের গরু স্নো। স্নো এর ওজন 1 টন, দাম চাচ্ছে 12 লাখ টাকা। খামারের হিসেবে 450 কেজি পর্যন্ত গরুগুলোকে ছোট, 450 থেকে 700 কেজি ওজন পর্যন্ত মাঝারি এবং 750 কেজি ওজনের বেশি গরুগুলোকে বলা হচ্ছে বড় আকারের। বড় গরু লালন পালন করতে মিনিমাম একটা আপনার মন মতো গরু হইতে হলে মিনিমাম আপনার 2 থেকে 2.5 বছর লাগে ওটাকে বড় করে ওই পর্যায়ে নিয়ে। তো এই বছর বড় গরুর যেই একটা টান সেটা একটু কম, কিন্তু আশা করি ইনশাল্লাহ উইদিন নেক্সট 5 days ইনশাল্লাহ আমাদের বড় গরু বেচা কেনাটা শুরু হয়ে যাবে। গরু ছাড়াও এবারের কোরবানিতে দেখা মিলবে বিশালদেহী অ্যালবিনো জাতের মহিষের। পিঙ্ক কালারের এসব মহিষ কিনতে হলে গুনতে হবে 5 থেকে 7 লক্ষ টাকা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। যমুনা সেতুর পশ্চিম পাড়ের মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের বেশিরভাগ কাজই শেষের পথে। আগেই খুলে দেওয়া হয়েছে অনেক আন্ডারপাস, ওভারপাস ও উড়াল সেতু। এবার ঈদের আগে যাত্রীরা মহাসড়ক পুরোটাই ব্যবহার করতে পারবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। প্রত্যাশা, গাড়ির বাড়তি চাপ থাকলেও উত্তরের যাত্রা হবে অনেকটাই স্বস্তির, যদিও মহাসড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে শঙ্কিত যাত্রী চালকরা। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু। পূর্ব প্রান্তের মতো পশ্চিম পাড়েও দীর্ঘদিন ধরেই চলছে সড়কের উন্নয়ন কাজ। তারপরও এবছর রোজার ঈদে অনেকটাই স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরেছিলেন উত্তরবঙ্গের মানুষ। এবারও মহাসড়কে ভোগান্তি হবে না বলেই আশা তাদের। আমরা তো অনেক আগে যাচ্ছি, এই কারণে রাস্তাঘাট তো অনেক ভালো, সার্ভিসটা অনেক ভালো, সমস্যা নেই। আগের বার গেছিলাম জ্যামজট ছিল, কিন্তু এবার যাচ্ছে, এবার ওইভাবে জ্যামজট দেখা যাচ্ছে না, এবার ভালোভাবেই যাচ্ছে। যমুনা সেতুর পশ্চিম পারে মহাসড়কের 11টি আন্ডারপাস খুলে দেওয়া হয়েছে আগেই। বাকি দুটিও কোরবানির ঈদের আগে চালুর চেষ্টায় প্রকল্প সংশ্লিষ্টরা। প্রত্যাশা, মহাসড়ক পুরোটা ব্যবহার করতে পারলে ঈদযাত্রা হবে নির্বিঘ্ন। পাবনার দিকে যে সার্ভিস রোডটা আছে, প্লাস আপনার অন্য সার্ভিস রোড যেটা রাজশাহীর দিকেও গেছে, ওই সার্ভিস রোডগুলি আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। তাতে দেখা যাবে যে হাটিকাম রোডে এমনি গতবার সমস্যা হয় নাই, এবার একটু ট্রাফিক বেশি হতে পারে, এবার হয়তো ঈদের আগে বন্ধটা একটু কম। তো আমরা প্রস্তুত আছি যে আমরা আরো কিছু সুবিধা দেওয়া যায় কিনা। ঈদের পূর্বে ছুটিটা কম, একসাথে যখন গার্মেন্টসের ছুটি হবে তখন একটা মাস স্কেলের পাবলিক মুভমেন্ট হবে। আমাদের এখানে মহাসড়ক সংক্রান্ত কোনো যানজট হবে না। তবে রয়েছে শঙ্কাও। যত্রতত্র যাত্রী তোলা, পশুর হাট, মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচলে বাড়ে দুর্ভোগ। নিরাপত্তা নিয়েও চিন্তিত অনেকে। ঈদে জাম হইতে পারে, 1 তারিখের পরের থেকে টুকটাক ব্যবসা লাগবো, গাড়িগুলো ভালো হলে চলবো বলে হয়তো হইতে পারে, কারণ মোটর গাড়ির লোক তো ভালো মানুষ আমরা, কারণ ওই বেহা তেরা করে দিয়েই ওভারটেক করবেন নিয়ে সিবি চাবি দিয়ে জাম বাজার দিয়ে বসছে। আমাদের গাড়িতে ধরেন 5টা যাত্রী উঠলো কি 6টা যাত্রী উঠলো, এরা কি ভালো না খারাপ এটা আমরা তো জানি না, আমাদের হিসাব যাত্রী নিতে হবে, ওর ভিতর কি আছে আমরা তো জানি না। ওরা এসে রাস্তায় দেখা উঠে এসে একটা দুর্ঘটনা করলো, সেমন ধরেন আমাদের ভয় আছে।
যানজটপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের কাজ চলছে বলেও জানায় হাইওয়ে পুলিশ। কোরবানি ঈদে পশুবাহী যেসব গাড়ি আছে এগুলো যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। ইতিমধ্যে আমরা হাইওয়ে পুলিশ হাটিকুমরুল থানা আমরা রাত্রিকালীন চুরি ডাকাতি ছিনতাই রোধকল্পে আমরা রাত্রিকালীন টহল ডিউটিটা বাড়ানো হয়েছে এবং গরু হাটগুলোতে আমাদের নজরদারি অব্যাহত আছে। প্রতিদিন এই মহাসড়কে প্রায় 1.5 লক্ষ যানবাহন চলাচল করে। ঈদের সময় তা বেড়ে যায় কয়েক গুণ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রংপুরে মধ্যরাতে রুদ্ধশ্বাস 2.5 ঘণ্টা। জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলার ঘটনায় সেনাবাহিনীর জেরার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতারা। বৃষ্টির মধ্যে গভীর রাতে সেখানে হঠাৎ এনসিপি নেতা সার্জিস আলমের উপস্থিতি দেয় বাড়তি মাত্রা। শনিবার রাতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার মিছিলে হামলার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান সহ 18 জনের নামে এজাহার দেন তারা। ফেরার পথে পায়রা চত্বরে সেনাবাহিনীর জেরার মুখে পড়েন নেতারা। স্টুডেন্টরা কখনোই সহিংসতার পক্ষে না এবং আমরা এতদিন থেকে রংপুরে থেকে এসেছি, রংপুর শান্তিপূর্ণ শহর, আমরা কখনোই এরকম কোনো কাজের সাথে সম্পৃক্ত না। তৃতীয় কারা ঢুকেছে, কিভাবে ঢুকেছে এটাও আমাদের অজানা। এটা স্পষ্ট, তাদেরকে তো চেনা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তো সেই প্রশ্নটি আমাদের কাছে রাখা হয়েছে, তারা খুব সুন্দরভাবে হেল্প চেয়েছে, আমরা তাদের সাথে সে ব্যাপারে কথা বলছি। একই সময়ে সেখানে ডাকা হয় মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের। জেরার মুখে পড়েন তারাও। যে কোনো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কিছুদিন আগে ঘটেছে, তো এর সাথে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সংশ্লিষ্টতা নাই। জিজ্ঞাসা করলেন যে পরশুদিনের ঘটনার সাথে কারা কারা সম্পৃক্ত আছে কিনা, আপনি জানেন কিনা? আমি বললাম না, এই প্রসঙ্গে আমাদের জানা নাই। তো ওনার ভিডিও দেখালেন। রাত 1:45 এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আধা ঘন্টা পর ঘটনাস্থল পায়রা চত্বরে হঠাৎ হাজির হন তিনি। এই বিষয়ে তদন্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাউকে হোক, বিএনপির, জামায়াতের, এনসিপির যে কাউকে হোক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, অবশ্যই প্রয়োজন। কিন্তু আমরা মনে করি রাত 1টা-2টা এটা আসলে ওইভাবে ভালো, মানে ওই সময়টাই দৃষ্টিকটু দেখায়। দেশের মানুষের বিরুদ্ধে যেটা যাবে সেটা দলমত নির্বিশেষে আমরা যে খারাপ কাজ করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান খুব কঠোর। এর আগে বৃহস্পতিবার জি.এম. কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 নেতা সহ 22 জনের নামে একটি এজাহার দায়ের করেছে জাতীয় পার্টি। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। লালমনিরহাট জেলা জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে শহরের আলোরূপা মোড়ে হয় ঘটনার। প্রত্যক্ষদর্শীরা জানান কয়েকটি মোটরসাইকেলে 14 থেকে 15 জন এসে জাতীয় পার্টির কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে, চালায় ভাঙচুর। পরে কার্যালয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা গিয়ে আগুন নেভায়, তবে পুড়ে গেছে চেয়ার, টেবিল সহ আসবাবপত্র। ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জড়িতদের সনাক্তে অভিযান চলছে। 5টার দিকে এখানে একটা এমনি প্রতিবাদ সভা করে আমরা সবাই ইয়ে করে পানি ক্লোজ করে চলে গেছি। তো আমরা দেখলাম যে মিডিয়ার মাধ্যমে বা অনেকের মাধ্যমে দেখছি আগুন ধরছে। একে অপরের ক্ষতি করে একজনের পার্টি অফিসের উপরে নির্মমভাবে হত্যার জন্য এইভাবে আগুন ধরায় দিবে, লুটপাট করবে, এটা আসলে ভাবতেও মানবতার দিক থেকে অনেক কষ্ট লাগে। গাজার যুদ্ধবিরতি ইস্যুতে এখনও কাটেনি অনিশ্চয়তা। ইসরায়েল সমর্থিত মার্কিন প্রস্তাবনায় কিছু পরিবর্তন আনলে যুদ্ধবিরতিতে রাজি আছে হামাস, জানিয়েছে গোষ্ঠীটি। আবারও 3টি মূল দাবি তুলে ধরেছে তারা। গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহার, স্থায়ী যুদ্ধবিরতি এবং নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চয়তা চায় হামাস। এগুলোর কোনোটিই অন্তর্ভুক্ত নয় বর্তমানে মার্কিন প্রস্তাবে। নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে রাজি তারা। তবে হামাসের দাবিগুলোকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানান তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎসের হুঁশিয়ারি, হামাসের সামনে কেবল 2টি পথ খোলা, জিম্মি মুক্তির শর্ত মেনে নেয় অথবা ধ্বংস হয়ে যাওয়া। টাকার বিনিময়ে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করছে ইসরায়েলিরা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইসরায়েলিদের এ কাজে নিযুক্ত করছে ইরানের গোয়েন্দা বিভাগ। সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে এমন বিস্ফোরক তথ্য। ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেইতের দাবি, গোয়েন্দা তথ্য হাতিয়ে নেওয়া থেকে দেশটির সামরিক ও রাজনৈতিক ব্যক্তিদের হত্যার পরিকল্পনাও করছে তেহরান। গেল 1 বছরে এমন 20টিরও বেশি ঘটনা তদন্ত করেছে সংস্থাটি।
সম্প্রতি রয় মিরাজহি ও আলমাগ আটিলাস নামের এই দুজন ইসরায়েলি তরুণকে গ্রেপ্তার করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। তবে যেনতেন কোনো অপরাধে নয়। অভিযোগ উঠেছে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করছিল এই দুই তরুণ। ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন বলছে, নাম পরিচয়হীন এক ব্যক্তি অনলাইনে তাদের সাথে যোগাযোগ স্থাপন করে। এরপর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের একের পর এক ছোট ছোট টাস্ক দেওয়া হয়। এক পর্যায়ে আসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎসের বাড়ির সামনে স্পাই ক্যামেরা বসানোর নির্দেশ। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ বলছে, এই নজরদারির প্রধান উদ্দেশ্য ছিল প্রতিরক্ষা মন্ত্রীকে হত্যা করা। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গেল এক বছরে এমন আরও 20টি ঘটনা তদন্ত করেছে ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেইত। সংস্থাটির অভিযোগ, গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য হাতিয়ে নিতেই ইসরায়েলিদের গুপ্তচর হিসেবে ব্যবহার করছে তেহরান। এটা ইসরায়েলের ভঙ্গুর সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি। সরকার কিংবা সাধারণ মানুষ সবাই একমাত্র নিজের স্বার্থ নিয়ে পড়ে আছে। সবচেয়ে চিন্তার বিষয়, ইসরায়েলের ধ্বংস চায় এমন একটি দেশ এর সুযোগ নিতে সক্ষম হয়েছে। ইরানি গোয়েন্দা সংস্থাগুলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে ইসরায়েলিদের সঙ্গে যোগাযোগ করছে। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা স্থানের ছবি তোলা অথবা কোনো গ্রাফিতি আঁকার মতো ছোটখাটো কাজের বিনিময়ে মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। সহজেই অর্থ উপার্জনের আশায় এ প্রস্তাবে রাজিও হচ্ছে ইসরায়েলিরা। ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেইতের এক প্রতিবেদন অনুযায়ী 2023 থেকে 2024 সালে দেশটিতে ইরানি গুপ্তচর বৃত্তির ঘটনা প্রায় 400% বৃদ্ধি পেয়েছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি এখন শুধু সময়ের ব্যাপার, এমন উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা প্রধান রাফায়েল গ্রসি। শনিবার পর্যবেক্ষক সংস্থাটির গোপন প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক এক তথ্য। বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনার মধ্যেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আরও জোরদার করেছে ইরান। গেল 3 মাসে ইরানের বিরুদ্ধে 408 কেজির বেশি ইউরেনিয়াম 60% সমৃদ্ধ করার অভিযোগ তুলেছে আইইএ। যুক্তরাষ্ট্রের সাথে দফায় দফায় চলছে পরমাণু আলোচনা, কিন্তু এর মাঝেই ইরানের নিউক্লিয়ার কর্মসূচি নিয়ে ফাঁস হলো বিস্ফোরক তথ্য। পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় ইউরেনিয়াম মজুদের দ্বার প্রান্তে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএই এর গোপন এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বলা হয়েছে, চলতি মাসের 17 তারিখ পর্যন্ত 408 কেজির বেশি ইউরেনিয়াম 60% সমৃদ্ধ করেছে ইরান, যা গেল ফেব্রুয়ারির চেয়ে 133 কেজি বেশি। একই সাথে ইরানের টারকুজাবাদ, ভারামিন ও মারিভান নামক স্থানে গোপন পারমাণবিক কেন্দ্রের অস্তিত্বের প্রমাণ পেয়েছে আণবিক শক্তি সংস্থা। এসব তথ্যকে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির আলামত হিসেবে দেখছেন আণবিক শক্তি সংস্থা প্রধান রাফায়েল গ্রোসি। বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান। মূলত পারমাণবিক বোমা তৈরিতে প্রয়োজন হয় 90% বিশুদ্ধ ইউরেনিয়াম, যেখানে ইরানের মজুতকৃত ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ। এই অবস্থাতেই পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে চলছে দেশটির আলোচনা। 6 দফা বৈঠকে কোনো সিদ্ধান্ত না এলেও সমাধানের ব্যাপারে আশাবাদী দুপক্ষই। 2015 সালে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা 6 দেশের সাথে পারমাণবিক চুক্তি করেছিল ইরান। গত মেয়াদে 2018 সালে সেই চুক্তি বাতিল করেছিল ট্রাম্প প্রশাসন। তবে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে পরমাণু ইস্যুতে ইরানের সাথে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।